এই মুহূর্তে রাজ্য এবং দেশের এক্সক্লুসিভ 20টি সংবাদ সরাসরি পৌঁছে দেব আপনাদের দোরগোড়ায়। শুরুতেই এক নজরে আজকের বিশেষ সংবাদের শিরোনাম দেখছেন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। রাজ্যের কোষাগার থেকে বাড়ি তৈরির টাকা দিতে জুলাই থেকে শুরু হচ্ছে সমীক্ষা। 11 লক্ষের অধিক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আবার যোজনার টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার। অপরদিকে দক্ষিণবঙ্গে অবশেষে প্রবেশ করছে বর্ষা। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি। এছাড়াও দেশের অভিন্ন মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় 60 কোটি টাকার ব্যাপক জালিয়াতি। নিট পরীক্ষা নিয়ে এবার অভিযোগ কংগ্রেসের তরফ থেকে। অপরদিকে মোবাইল নম্বর ব্যবহার করলে এবার গুনতে হবে আপনাকে ভাড়া। সিম কার্ড নেবার সময় কিংবা প্রতি মাসে মাসে কিংবা বছরে একবার ভাড়া দিতে হবে সিম কার্ড ব্যবহার করার জন্যে। আজব নিয়ম চালু কেন্দ্রীয় সরকারের। অপরদিকে হিজাব বিতর্কের পর বাংলা এবার তিলক তরজা। স্কুলে তিলক তুলসীর মালা পরে ঢুকতে বাধা দেওয়া হলো ছাত্রীকে। স্কুলের সামনে খোল করতাল নিয়ে সংকীর্তন শুরু করে দিল সনাতনীরা। তৃণমূলের সাংসদ হতেই রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। জমি মামলায় ইউসুফ পাঠানের বিরুদ্ধে গুজরাটে বরোদা পুরসভার নোটিশ। এছাড়াও বিজেপির অহংকার, বিজেপির বড় পতনের কারণ বিরাট বড় ধাক্কা খোদ অযোধ্যায়, যেখানে রাম মন্দির বানিয়েছে বিজেপি, সে নিয়ে এবার কটাক্ষ আরএসএস নেতার। এছাড়াও আরও বহু বিশেষ এক্সক্লুসিভ সংবাদ থাকছে আপনাদের জন্য। জুড়ে থাকুন শেষ পর্যন্ত। চ্যানেলে নতুন এসে থাকলে সংবাদগুলি নিয়মিত দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। লাইক করে শেয়ার করে দেবেন, বেশি বেশি মানুষের কাছে খবরগুলো পৌঁছতে সাহায্য করবেন। আপনার যে কোনো ধরনের মতামত, কোথা থেকে আপনারা আমাদের সংবাদগুলি দেখছেন নিয়মিত, কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিশেষ আমন্ত্রণে ইতালিতে G7 সামিটে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। ইতিমধ্যে সেখানে পৌঁছে একাধিক রাষ্ট্র নেতাদের সঙ্গে বৈঠক সেরেছেন নরেন্দ্র মোদি। ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানা যাচ্ছে, ইতিমধ্যে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে এছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক দফা বৈঠক হয়েছে নরেন্দ্র মোদির। ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে খবর, আগামী দিনে প্রতিরক্ষা, মহাকাশ, শিক্ষা, প্রযুক্তি নানা ক্ষেত্রে একসঙ্গে কাজ করা নিয়ে কথাবার্তা হয়েছে তাদের মধ্যে। এছাড়াও ইউক্রেনের প্রধানমন্ত্রী ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গেও কথা হয়েছে নরেন্দ্র মোদির। মূলত রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে মোদির সঙ্গে কথা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টের। সূত্রের খবর, ভারত রাশিয়াকে শান্তির বার্তা পাঠাক, এমনটাই চান ইউক্রেনের প্রধানমন্ত্রী জেলেনস্কি। মোদির সাক্ষাৎ হয়েছে পোপ ফ্রান্সিসের সঙ্গে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এখনও বৈঠক হয়নি নরেন্দ্র মোদির, তবে শীঘ্রই একান্ত বৈঠক হবে, ভারতের বিদেশ মন্ত্রক জানাচ্ছে এমনটাই। অপরদিকে তৃণমূলের সাংসদ হতেই রাজনৈতিক প্রতিহিংসা। জমি মামলায় ক্রিকেটার ইউসুফ পাঠানকে নোটিশ। মোদি রাজ্য গুজরাটের বরোদা পুরসভার অভিযোগ এমনটাই। তৃণমূল কংগ্রেসের সাংসদ হওয়ার পরই প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে হেনস্থার চেষ্টা শুরু হয়েছে গুজরাটে, অভিযোগ এমনটাই। ইউসুফ পাঠান তার বাড়ির লাগোয়া একটি প্লটের জমি বেআইনিভাবে দখল করে পাঁচিল তুলেছেন বলে অভিযোগ জানিয়ে নোটিশ পাঠালো বরোদা পুরসভা। বরোদার বাসিন্দা ইউসুফ পাঠান এবার বাংলার বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূলের সাংসদ হয়েছেন। 4 জুন ভোটের ফল প্রকাশ পেয়েছে। 6 জুন পাঠানকে নোটিশটি পাঠানো হয় বরোদা পুরসভার পক্ষ থেকে। পুরসভার অভিযোগ, পাঠান বরোদা পুরসভার জমি জোর করে দখল করার চেষ্টা করেছেন। বেআইনি জমিতে দেওয়াল তুলেছেন তিনি। তবে বৃহস্পতিবার পুরসভার স্থানীয় বিজেপি কাউন্সিলর বিষয়টি প্রকাশ্যে এনেছেন। তার দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই নোটিশটি দেওয়া হয়নি। জমিটি নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। অভিযোগ, জোরপূর্বক জমি দখল করার চেষ্টা করেছেন ইউসুফ পাঠান। পুরসভার ওই জমিতে পাঁচিলও তুলে দিয়েছেন তিনি। পুরসভার তরফেও জানানো হয়েছে, জমি দখলের জন্য ইউসুফ পাঠানকে নোটিশ পাঠানো হয়েছে। যদিও এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের তথ্য জোরালো হচ্ছে। প্রশ্ন উঠছে, এতদিন বাদে হঠাৎ কেন এই জমি মামলায় নোটিশ দেওয়া হলো ইউসুফ পাঠানকে? এবারের লোকসভা নির্বাচনে প্রত্যাশিত ফলাফল করতে পারেনি বিজেপি। খোদ যোগী রাজ্য উত্তরপ্রদেশে বিরাট বড় ধাক্কা খেয়েছে বিজেপি। অযোধ্যায় যেখানে রাম মন্দির তৈরি করা হয়েছিল, সেই অযোধ্যায় বিপুল ভোটে পরাজিত হয়েছে বিজেপি প্রার্থী। তার মাঝে এবার কটাক্ষ আরএসএস নেতার। জানালেন, বিজেপির অহংকার, ঔদ্ধত্যই বিজেপির পতনের কারণ। অহংকার ডুবিয়েছে বিজেপিকে, কটাক্ষ করলেন আরএসএস নেতা ইন্দ্রাশিস কুমার। চলতি লোকসভা অধিবেশনে বিজেপির অতিরিক্ত আত্মবিশ্বাস জনসাধারণকে তাদের থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছে। জয়পুরে একটি অনুষ্ঠান থেকে ইন্দ্রাশিস কুমার বলেন, রামের ভক্ত হিসেবে বারে বারে অহংকার, ঔদ্ধত্যই প্রকাশ পেয়েছে বিজেপির। যারা নিজেদের বৃহত্তম দল হিসেবে দাবি করছিলেন, আজ তারা 240 আসনে থেমে গিয়েছে। রামই অহংকারের জবাব দিয়ে দিয়েছে। তাহলে কি বিজেপির সঙ্গে
আরএসএসের দূরত্ব বাড়ছে, নিজেদের মধ্যে তৈরি হচ্ছে কলহ, প্রশ্ন করছে রাজনৈতিক মহল। একেবারেই নতুন নিয়ম আসছে দেশ জুড়ে। মোবাইল ব্যবহারকারীদের মাথায় হাত। মোবাইল নম্বর ব্যবহার করবার জন্য এবার আপনাকে ভাড়া গুনতে হবে। মোবাইলের সিম কিনবার সময় এককালীন কিংবা প্রতি মাসে মাসে কিংবা বছরে একবার করে মোবাইল সিম ব্যবহারের জন্য আপনাকে এবার ভাড়া দিতে হবে। এবার থেকে শুধু মোবাইল নম্বর রিচার্জ কিংবা বিল মেটালে চলবে না, এবার ফোন নম্বর ব্যবহার করবার জন্যও আপনাকে ভাড়া গুনতে হবে, আর সেই টাকা দিতে হবে গ্রাহককেই। দেশের প্রতিটি মোবাইল এবং ল্যান্ডলাইন নম্বরের ক্ষেত্রেই নতুন ফি কার্যকর করার প্রস্তাব ইতিমধ্যে দিয়েছে ভারতের টেলিকম নিয়ামক সংস্থা অর্থাৎ ট্রাই। জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যেই ভারতের টেলিকম কোম্পানিগুলিকে এই ব্যাপারে মতামত জানাতে বলেছে ট্রাই। বিগত কয়েক বছরে মোবাইল ফোন রিচার্জের খরচ লাফিয়ে লাফিয়ে বেড়েছে, তার ওপর মোবাইল নম্বর ব্যবহার করবার জন্য এবার ভাড়া গুনতে হলে গ্রাহকদের ওপর অতিরিক্ত বাড়তি চাপ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। কোষাগার ভরাতেই নরেন্দ্র মোদী সরকারের এই নয়া কৌশল বলে জানাচ্ছে একটি সূত্র। গত বছর ডিসেম্বর মাসে নতুন যে টেলিকম আইন পাশ হয়েছে সেখানেও নম্বরের ওপর ভাড়া বসানোর কথা বলা হয়েছে। ইতিমধ্যে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, বেলজিয়াম, ব্রিটেন, গ্রিস, হংকংয়ের মতো প্রায় ডজন দেড়েক দেশে ইতিমধ্যে এই ব্যবস্থা চালু রয়েছে। সেই মোবাইল নম্বরের ওপর ভাড়ার বিষয়টি এবার চালু হতে চলেছে ভারতে। জানা যাচ্ছে সিম ইস্যু করবার সময় এককালীন টাকা নেওয়া হতে পারে, সিম বাবদ ভাড়া হিসেবে নেওয়া হতে পারে এককালীন টাকা, অথবা বছর বছর ফি চাপানো হতে পারে গ্রাহকদের ঘাড়ে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পর্যন্ত হয়নি। রাজ্যের 11 লক্ষেরও বেশি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার বাড়ি তৈরির টাকা পাঠাবে রাজ্য সরকার। রাজ্যের কোষাগার থেকে বাড়ি তৈরির টাকা বিলি। জুলাই থেকে শুরু হচ্ছে সমীক্ষা। রাজ্যের গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এই অবস্থায় রাজ্য সরকার নিজেদের কোষাগার থেকে যাবতীয় অর্থ খরচ করে মানুষকে সুরাহা দিতে উদ্যোগী হয়েছে। সেক্ষেত্রে উপভোক্তা তালিকা চূড়ান্ত করতে আরও একবার রাজ্য জুড়ে যাচাই প্রক্রিয়া, সমীক্ষা চালাচ্ছে প্রশাসন। সূত্রের খবর, আগামী জুলাই মাস থেকে শুরু হচ্ছে এই কাজ। আবাস প্রকল্পে প্রথম পর্যায়ে রাজ্যের 11 লক্ষ উপভোক্তাকে ঘর দেওয়া হবে বলে ঠিক হয়েছিল আগেই। নতুন করে সমীক্ষার পর সেই সংখ্যা বেশ কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রী সহ একাধিক সরকারি পরিষেবা সংক্রান্ত হেল্পলাইনে অনেকেই আবেদন করেছেন বাড়ি তৈরির আবাস যোজনায়। সেই সমস্ত আবেদন যাচাইয়ের পর নতুন করে নিখুঁত তালিকা তৈরি করতে চাইছে রাজ্য। সেক্ষেত্রে উপভোক্তার সংখ্যাটা 11 লক্ষের বেশ কিছুটা বেশি হবে বলে মনে করছে রাজ্য প্রশাসন। জানা যাচ্ছে জুলাই মাস থেকে বিডিও, এসডিও সহ স্থানীয় প্রশাসনকে মাঠে নামিয়ে এই সমীক্ষার কাজ শুরু হচ্ছে। একটি নির্দিষ্ট পোর্টালও তৈরি করা হয়েছে ইতিমধ্যে। দেশের অভিন্ন মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় বিরাট বড় জালিয়াতি। নিট পরীক্ষায় জালিয়াতি 60 কোটি টাকার অধিক, অভিযোগ কংগ্রেসের তরফ থেকে। মেডিকেলে অভিন্ন প্রবেশিকার নিট নিয়ে রাজনৈতিক চাপানুতর চলছে। নিটে সরকারি মদতে প্রায় 60 কোটি টাকার জালিয়াতি হয়েছে বলে শুক্রবার অভিযোগ তুলল কংগ্রেস। প্রশ্ন তুলল, বিহারের ছাত্র কেন গুজরাটের গোধরায় গিয়ে পরীক্ষা দিচ্ছে? কেন আচমকাই বেড়ে গেল উচ্চ নম্বর প্রাপ্তের সংখ্যা? বিজেপি শাসিত হরিয়ানার বাহাদুরগড়ের একই সেন্টারে পরীক্ষা দেওয়া 6 জন কী করে পেল গ্রেস মার্কস? সরকারি মেডিকেল কলেজে যেখানে আসন সংখ্যা 55,000 সেখানে 600-র বেশি নম্বর পাওয়া 80,470 জন কী করে জায়গা পাবে? কি করেই বা 720-র মধ্যে 720 নম্বরই পেল প্রায় 67 জন। 2023 সালে পুরো নম্বর পেয়েছিল মাত্র 2 জন। তার আগের বছর কেউ পায়নি পুরো নম্বর। 2021 সালে 3 জন পেয়েছিল। তাই তথ্য তুলে ধরে এবারের নিট পরীক্ষাকে ব্যাপম টু দুর্নীতি বলে তোপ দাগল কংগ্রেস। জানা যাচ্ছে প্রবল চাপের মুখে পড়ে ইতিমধ্যে 24 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 1,563 জন যাদেরকে গ্রেস মার্কস বা অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছিল তা বাতিল করা হলো। আগামী 23 জুন চাইলে তারা ফের পরীক্ষায় বসতে পারবেন। জানা যাচ্ছে প্রশ্ন ফাঁসের অভিযোগে ইতিমধ্যে বিহার পুলিশ 13 জনকে গ্রেপ্তারও করেছে। কংগ্রেসের দাবি, সুপ্রিম কোর্টের নজরদারিতে পুরো বিষয়টির তদন্ত করতে হবে। মুখ খুলতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বিষয়টি নিয়ে সংসদেও কংগ্রেস সোচ্চার হবে বলেই এদিন জানিয়েছে তারা। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী হতে চলেছেন গ্রেপ্তার। জানা যাচ্ছিল এমনটাই। অবশেষে আদালতের রায়ে সাময়িক স্বস্তি পেলেন ইয়েদুরাপ্পা। স্বস্তি পেলেন বিজেপি নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী BS ইয়েদুরাপ্পা। 17 জুনের আগে ইয়েদুরাপ্পার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া বা তাকে গ্রেপ্তার করা যাবে না জানিয়ে দিল কর্ণাটক হাইকোর্ট।
ইয়েদুরাপ্পার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে, যদিও ইয়েদুরাপ্পার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। আদালতের এই রায়ের পর বিজেপি শিবির নিজেদের এক্স হ্যান্ডেলে কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি। সেখানে লেখা হয়েছে, লোকসভা নির্বাচনে পরাজয়ের পর কংগ্রেসের কাছে এটা আরও একটা বড় ধাক্কা। প্রসঙ্গত, মার্চের গোড়ায় 17 বছরের এক নাবালিকা এবং তার মায়ের অভিযোগের ভিত্তিতে 81 বছরের ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছিল বেঙ্গালুরুর সদাশিবনগর থানার পুলিশ। পরে ঘটনার তদন্তের জন্য সিট গঠন করা হয় এবং তার বিরুদ্ধে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল। তবে আদালতের রায়ে আপাতত স্বস্তি মিলল ইয়েদুরাপ্পার। এবার বাড়তে চলেছে এটিএম কার্ড ব্যবহারের খরচ। আম আদমির পকেটে আরও টান পড়তে চলেছে। কনফেডারেশন অফ এটিএম ইন্ডাস্ট্রির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো, প্রতি লেনদেনের জন্য ধার্য খরচ বৃদ্ধি করে 23 টাকা করা হোক। 2021 সালে শেষবার ওই খরচ বৃদ্ধি করা হয়। 2021 সালে সরকারের তৈরি নিয়ম বাবদ খরচ বৃদ্ধি করে প্রতি লেনদেনে করা হয়েছে 15 টাকা, সেটাই এবার বৃদ্ধি করে করা হোক 23 টাকা, এমনটাই দাবি। এবার তা বাড়তে চলেছে আরেক ধাপ। আরবিআই প্রত্যেকটি ব্যক্তিকে নিজের ব্যাংকের এটিএম থেকে 5টি এবং অন্য ব্যাংকের এটিএম থেকে 3টি লেনদেন বিনামূল্যে করতে অনুমোদন দেয়। তারপর প্রত্যেকটি লেনদেনের ক্ষেত্রে বাড়তি অর্থ গুনতে হয় গ্রাহকদের। সেই বাড়তি অর্থ প্রতি ট্রানজ্যাকশনে এতদিন ছিল 15 টাকা, সেটাই এবার বেড়ে হচ্ছে 23 টাকা। সদ্য শেষ হয়েছে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে এবার গ্রাম বাংলা দুহাত তুলে আশীর্বাদ করেছে মমতা ব্যানার্জিকে। তারপরে এবার স্বাস্থ্য দপ্তর সূত্রে বড় খবর, রাজ্যবাসীর জন্য খুব শীঘ্রই গ্রাম বাংলা স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজানো হচ্ছে। এর জন্য খরচ করা হচ্ছে মোট 4000 কোটি টাকার বেশি। বিশ্ব ব্যাংক এই বিপুল অঙ্কের অনুদান দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে। রাজ্যের শিক্ষক দুর্নীতি মামলায় বর্তমানে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পড়লেন আরও বিপাকে। এবার দুবাইয়ে পার্থ চট্টোপাধ্যায়ের হোটেলের খোঁজ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুবাইয়ে কোটি কোটি টাকার হোটেলের হদিশ। দুবাইয়ে বেনামে থাকা পার্থ চট্টোপাধ্যায়ের হোটেলের মিলল হদিশ, এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এটি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রসন্নর নামে রয়েছে বলে জানিয়েছে তারা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই হোটেল তৈরিতে পুরো টাকাটাই বিনিয়োগ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। অপরদিকে প্রবল ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গোটা সিকিম। এখনও আটকে হাজারের বেশি পর্যটক। প্রবল বৃষ্টি ধসের জেরে সিকিমে ভেসে গিয়েছে রাস্তাঘাট। ফলে এখনও লাচুংয়ে আটকে রয়েছেন 1215 জনের মতো পর্যটক। এদের মধ্যে 1200 জন ভারতীয় নাগরিক, বাকি 15 জন বিদেশি নাগরিক। কয়েকদিন ধরেই সিকিমে লাগাতার চলছে ভারী বৃষ্টি। টানা ভারী বৃষ্টির জেরে তিস্তা নদীর জলস্তর বেড়েছে, ফুসছে রীতিমতো তিস্তা, যার জেরে কালিম্পংয়ে 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলিগুড়ি থেকে সিকিমের যোগাযোগ অনেকটাই বর্তমানে বিচ্ছিন্ন ভারী বৃষ্টি এবং ধসের কারণে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর দক্ষিণবঙ্গে প্রবেশ করছে বর্ষা। পূর্বাভাস দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আগামী 4-5 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের কিছুটা অংশে এবং উত্তরবঙ্গের বাকি কিছু অংশে বর্ষা অর্থাৎ মৌসুমি বায়ু প্রবেশ করবে বলে জানালো মৌসুম ভবন। 31 মে এক ধাক্কায় উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন 5 জেলা এবং 2 দিনাজপুরের কিছু অংশে প্রবেশ করেছিল বর্ষা। তারপর প্রায় 15 দিন এ রাজ্যে বর্ষার কোনো অগ্রগতি হয়নি। আবহাওয়া দপ্তর জানিয়েছে 4-5 দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা, উপকূলীয় অন্ধ্র এবং বিহারের কিছু অংশে প্রবেশ করছে বর্ষা। প্রথম দফায় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া উপকূল সংলগ্ন এলাকায় বর্ষা শুরু হওয়ার সম্ভাবনা বেশি। তবে বর্ষা প্রবেশ করলেও আপাতত উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে খুব বেশি মাত্রায় ভারী বৃষ্টির সম্ভাবনা কম। অপরদিকে রাজ্যে ফের বজ্রাঘাতে মৃত্যু হলো এক মহিলার। প্রবল ঝড় বৃষ্টির মধ্যে যাত্রী প্রতীক্ষালয়ে আশ্রয় নেওয়ার পরেও রক্ষা হলো না তার। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়া থানার বাগজোবরা গ্রামে। জানা গিয়েছে মৃত মহিলার নাম অঞ্জলি সর্দার, বয়স 39। এছাড়াও কর্তব্যরত অবস্থায় বাজ পড়ে মৃত্যু হলো এক বিএসএফ জওয়ানের। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরবঙ্গের মেখলিগঞ্জ মহকুমার বাংলাদেশ সীমান্তে। মৃতের নাম PN শর্মা, তিনি বিহারের বাসিন্দা। শুক্রবার ভোররাতে বৃষ্টি চলাকালীন আচমকা বাজ পড়ে, তখন মৃত্যু হয় ওই বিএসএফ জওয়ানের। প্রসঙ্গত, চলতি বছর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বজ্রপাতের মৃত্যুর খবর আসছে। গত মঙ্গলবার পূর্ব বর্ধমানে বজ্রঘাতে মৃত্যু হয় 3 জনের। এর আগে মে মাসে মালদহে একই রাতে 12 জনের মৃত্যু হয়েছিল বজ্রঘাতে।
অপরদিকে চিরাচরিত রীতি ভেঙে এবার সংসদের বাদল অধিবেশনেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জুলাই মাসের মাঝামাঝি নাগাদ হতে চলেছে এবারের বাজেট পেশ। 2024-25 অর্থবর্ষের বাজেট তৈরির তোড়জোড় শুরু হয়ে গিয়েছে অর্থ মন্ত্রকের অন্দরে। জানা গিয়েছে আগামী সপ্তাহ থেকে নির্মলা সীতারামন বিভিন্ন ক্ষেত্রের অংশীদারদের সঙ্গে বাজেট প্রস্তুতি বৈঠক শুরু করে দেবেন। চলতি মাসের 16 তারিখ থেকে বন্ধ হচ্ছে রাজ্যের সমস্ত ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আগামী 3 মাসের জন্য বন্ধ থাকবে জঙ্গলের দরজা। সেপ্টেম্বর মাসে 15 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে অভয়ারণ্যগুলি। এই সময়ে পর্যটকদের বনে প্রবেশে পুরোপুরি নিষেধাজ্ঞার পাশাপাশি স্বাভাবিকভাবেই বন্ধ থাকছে জঙ্গল সাফারি এবং হাতি সাফারি। প্রতি বছর এই সময় বন্ধ করে দেওয়া হয় রাজ্যের ন্যাশনাল পার্ক ও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিগুলি। মূলত অঙ্কুরোদ্গম, বন্য প্রাণের মিলন এবং বংশবৃদ্ধির সময় এই বর্ষাকাল। সেই জন্য এই সময় বনাঞ্চলে মানুষের প্রবেশ একেবারে নিষিদ্ধ করে দেয় বন দপ্তর। সেই অনুযায়ী এই বছরও জঙ্গল বন্ধ করার বিজ্ঞপ্তি জারি করল বন দপ্তর। এছাড়াও সংসদে লোকসভার অধ্যক্ষ পদে নির্বাচন হচ্ছে আগামী 26 জুন। 24 জুন অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হচ্ছে। সেখানেই নবনির্বাচিত সদস্যরা শপথ নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উভয় কক্ষের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন। রাজ্যসভার অধিবেশন শুরু হচ্ছে 27 জুন। এবার সংসদ চলবে 3 জুলাই পর্যন্ত। রাজ্য পাবলিক সার্ভিস কমিশন পিএসসির আওতায় রাজ্য জুড়ে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা হয়েছে ব্যাপক দুর্নীতি অভিযোগ। এমনটাই অবশেষে সরকারি কর্তাসহ 2 জন সিআইডির জালে। অভিযোগের ভিত্তিতে নদিয়ায় তল্লাশি চালালো রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ অর্থাৎ সিআইডি। সেখান থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিআইডি সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজন ওই ঘটনার মাস্টার মাইন্ড। তারই পরিকল্পনায় হয়েছিল দুর্নীতি। অভিযুক্তের কাছ থেকে 11টি মোবাইল ফোন, একাধিক ব্যাংকের পাসবই উদ্ধার করা হয়েছে। সম্প্রতি অভিযোগ ওঠে রাজ্য খাদ্য দপ্তরের ফুড এসআই পদে নিয়োগের পরীক্ষায় ব্যাপক টোকাটকি হয়। প্রশ্ন ফাঁসের খবরও মিলেছিল। পরীক্ষার হলে পরীক্ষার্থীর SMS এর মাধ্যমে প্রশ্নের উত্তর পাঠানো হয়েছে বলে অভিযোগ। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে নামে সিআইডি। অবশেষে গ্রেপ্তার করা হলো 2 জনকে। নদিয়ার কল্যাণী থেকে গ্রেপ্তার করা হয়েছে শঙ্কর বিশ্বাসকে। ধুবুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে আরেক অভিযুক্ত পাপাই দাসকে। সিআইডি সূত্রে জানা গিয়েছে ধৃত শঙ্কর সিজিও কমপ্লেক্সে প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল অর্থাৎ পিএসজির দপ্তরে সিনিয়র এডিটর। তার কাছ থেকেই মোবাইল এবং ব্যাংকের পাসবই উদ্ধার করেছে সিআইডি। হিজাব বিতর্কের পর পশ্চিমবাংলায় এবার তিলক তরজা। তিলক পরে স্কুলে ঢুকতে বাধা ছাত্রীকে, বিক্ষোভ স্কুলের সামনে সনাতনীদের। গলায় তুলসীর মালা, কপালে চন্দনের তিলক পরা ছাত্রীকে স্কুলে না আসার ফতোয়া জারি করেছিলেন শিক্ষিকা। আর শিক্ষিকার এহেন নির্দেশের বিরুদ্ধে খোল করতাল বাজিয়ে সংকীর্তন করে স্কুলের সামনে বিক্ষোভে সামিল হলেন সনাতন ধর্মাবলম্বী মানুষজন। শুক্রবার দুপুরে রঘুনাথগঞ্জ বালিকা বিদ্যালয়ের সামনে ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা করবী নন্দী জানান, এ ধরনের কোনো নিয়ম নেই, নিজের ধর্ম যে কেউ পালন করতে পারে। এক শিক্ষিকা কপালে তিলক পরা ছাত্রীকে স্কুলে আসতে বারণ করেছিলেন বলে অভিযোগ। কিন্তু ছাত্রীরা তিলক পরে স্কুলে আসতেই পারে, এতে কোনো বাধা নেই। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বালিকা বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী অনু মণ্ডল জানিয়েছেন, গরমের ছুটির আগেও ভাস্বতী দিদিমণি তাকে স্কুলে তিলক পরে আসতে বারণ করেছিলেন। গরমের ছুটির পর স্কুল খুললে আমি স্কুলে যাই, তখনও দিদিমণি আমাকে বললেন, তোকে বারণ করার পরেও তিলক পরে আবার স্কুল কেন এসেছিস। এই ঘটনার কথা জানাজানি হতে স্কুলের সামনে খোল করতাল নিয়ে পৌঁছেছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিক্ষোভকারী গোবিন্দ দাসের বক্তব্য, স্কুলে তিলক এবং তুলসী মালা পরে একজন সনাতন ধর্মাবলম্বী ছাত্রীকে আসতে বারণ করেছেন ওই শিক্ষিকা। এই ফতোয়ার বিরুদ্ধে আমরা প্রতিবাদে সামিল হচ্ছি। তবে সর্বশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, এই ধরনের ফতোয়া স্কুলে জারি করা হয়নি। ছাত্রীরা চাইলে স্কুলে তুলসীর মালা তিলক পরে আসতেই পারবে। আজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় কেমন থাকবে আবহাওয়া, বিস্তারিত ওয়েদার রিপোর্টটি জেনে নিচ্ছি। নজর রাখছি শুরুতেই উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের 3টি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা জারি রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কবার্তা জারি রয়েছে। দার্জিলিং এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই দুটো জেলায় কমলা সতর্কবার্তা জারি। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলবে। এই 3টি জেলার ওপর দিয়ে 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর দিয়ে কোথাও কোথাও হালকা বৃষ্টি বিক্ষিপ্ত হবে, তার সাথে বিভিন্ন জেলায় হালকা মাঝের বৃষ্টিপাত চলবে। এছাড়াও আজকে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়াও পশ্চিম বর্ধমান, এই জেলাগুলির দুই একটি জায়গায় আজকে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার উপর দিয়ে আজকে বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আমাদের আজকের সংবাদগুলো এই পর্যন্তই, এখানেই শেষ করছি আজকের সংবাদ। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ধন্যবাদ।